প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? ভালোই বলতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। মানে আমরা যেটা হয় যে ওই একটা অভ্যাসবশত আমি জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, ভালো না থাকলেও আমাদের বলি আমরা ভালো আছি, এটাই আমাদের সংস্কৃতি। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাংলাদেশ পুলিশ ভঙ্গুর, পুলিশ প্রতি ধাপে প্রয়োজন সংস্কার, রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই, স্থল অভিযানের প্রস্তুতি। পাঠ্যপুস্তক পরিমার্জন, কমিটি বাতিলের পর বিতর্ক আবার সমালোচনা। দৈনিক সমকাল, নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা, মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ। দৈনিক যুগান্তর, ফায়দা হাসিলে ছিল একাট্টা, আরাফাত শরাফাত শওকত চক্র, দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন, ডক্টর ইউনূস। দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়ছেন তারা, আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ। কালের কণ্ঠ, তিস্তার চরে দরবেশের জমির খনি, যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। নাসরুল্লাহ হত্যাকাণ্ড, হিজবুল্লাহ, ইরান ইসরায়েলের এবার কোন পথে হাঁটবে? বাংলাদেশ প্রতিদিন, গ্রাহককে শোষণ করে হরিলুট, সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য। মানব জমিন, পলকের তেলেসমাতি, ভারতগামী ফ্লাইটে বাসে খরা। খবরের কাগজ, আওয়ামী লীগে বড় ধরনের সংস্কারের তাগিদ, বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্তের সংখ্যা, বিপদসীমার উপরে তিস্তার পানি, দিশেহারা মানুষ। আজকের পত্রিকা, কারারক্ষী নিয়োগে কামালের ভূত, পদ হারাচ্ছেন 60 পরিচালক ব্যাংক খাত। জয় দিন, রদবদল ফাঁদে স্থবির প্রশাসন, সাকিবের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত, ক্রীড়া উপদেষ্টা। সময়ের আলোর শিরোনাম, 112 কোটি লোপাট ভারতীয় কোম্পানির, 642 কোটিতেও হয়নি গরিবের তালিকা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কি আসন্ন? দৈনিক বাংলা, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ডেঙ্গু, পুলিশের কাছে একগুচ্ছ তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দৈনিক সংগ্রাম, আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে মৃত্যুর রেকর্ড। ইনকিলাব, ঢাকার শাসন দিল্লির হাতে, প্রশাসনের নাটাইক ঘোরাচ্ছেন হাসিনা অনুগত আমলা কর্মকর্তারা। আলোকিত বাংলাদেশ, রংপুর সহ 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত, কাল থেকে পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে। দৈনিক জনকণ্ঠ, ডিসি নিয়োগ হচ্ছে নতুন নীতিমালা। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ নেই। 12,000 ভরি, আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা আজকে আমার কাছে পত্রপত্রিকাগুলোর দিকে যেটা মনে হয়েছে আর কি। এটা সাংবাদিকতার ধরেন দীর্ঘদিন ধরেই তো জড়িত আছে আপনি, আমরা সবাই। ধরা যাক, আমার ভুল হইতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে, যে ঢাকার আশেপাশে যদি জলমগ্ন হতো এলাকা বা আরো একটু পরে, তাহলে আমাদের আজকের দৈনিক পত্রিকাগুলোর অধিকাংশ পত্রিকার জুড়ে থাকতো বানবাসী, বন্যার খবর। কিন্তু এটা অনেক দূরে হয়ে গেছে, কুড়িগ্রাম, এই বানবাসী মানুষ। এই যে দেখেন একটা রাস্তা, এই রাস্তাটা ডুবে গেছে। কিন্তু পত্রপত্রিকার জায়গায় খুব কেউ ব্যাক পেজে ছেপেছে, কেউ ছোট করে ছেপেছে, সেটা প্রসঙ্গ বাদ দিলাম, এটা হতেই পারে। আপনি নিউজের আইটেমের গুরুত্ব নিয়ে আপনি হয়তো করবেন, আমি ওই জায়গায় যেতে চাই না। কিন্তু এই যে তিস্তা পাড়ের মানুষ, আজকে একটি পত্রিকার শিরোনাম হয়েছে, এই মৌসুমে 4 বার বন্যায় ক্ষতিগ্রস্ত হলো। তিস্তা নিয়ে অনেক বড় পরিকল্পনা, মহাপরিকল্পনার কথা শোনা যাচ্ছে। তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের কি ভবিষ্যতেই এইটা, যে বন্যায় ডুববে, বন্যায় খরায় হবে, আমরা আর কোনো কিছুই করব না, একটু হয়তো হাউতাস করব? আমার বেশি কথা হয়ে গেল বোধহয়। না, বেশি হয় নাই, আপনি মানে মূল জায়গায় আছেন। জি, কারণ দেশটা তো আমাদের বুঝতে হবে যে দেশটা কীরকম। আমাদের বন্যা বানভাসীর দেশ আমাদের, তার মধ্যে তিস্তা হইল এক অপরিসীম সম্ভাবনার একটি কপাট।
জি। কিন্তু আমরা সেটাকে বরাবরই মহাপরিকল্পনা করছি, মেগা পরিকল্পনা করছি, কিন্তু একটা পদক্ষেপও সেটা বাস্তবায়নের জন্য যাচ্ছে না, তাই না? বাস্তবায়িত হলে হয়তো যারা আজকে মানে বানভাসির শিকার হচ্ছে, রাস্তা ডুবে যাচ্ছে, চলাচলি হচ্ছে, তাদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু এটার শিকার হতো না। তাহলে আমরা শুধু কথাই বলবো, কাজ করব না? কাজ করতে হবে। এই যে বানভাসী মানুষ, তাদের নিউজ কেন মানে প্রথম পাতায় এবং বড় আকারে এলো না? তারা তো জনগণের অংশ, একটা বৃহৎ অংশই। উত্তরবঙ্গের ওই এলাকা ডুবে যাওয়া মানেই যে বৃহৎ অংশ যারা জনগণ, যাদের মূল্য নেই প্রশাসনের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে, বা ধরেন যারা ক্ষমতায় তাদের কাছেও, তাদের কাছে। যেটা আপনি বলছিলেন যে যদি ঢাকা শহরে একটা অংশও ডুবে যেত তাহলে কিন্তু আজকে লিড নিউজ হয়ে যেত, তাই না? এই যে আমাদের মাইন্ডসেট, এইগুলোকে চেঞ্জ করতে হবে। তৃণমূলকে প্রধান করতে হবে, গুরুত্ব দিতে হবে, প্রধান করতে হবে। কেন করতে হবে? কারণ ওরা প্রডিউসার, এটা বুঝতে হবে। তারাই হলো উৎপাদক, যারা আমাদের পেট ভরানোর জন্য রাত দিন খাটছে, উৎপাদন করছে, অথচ তাদের জন্য আমরা কিছুই করছি না। এটা তো আছে তাদের জন্য, কিন্তু এই যে তিস্তা নিয়ে মহাপরিকল্পনার কথা শোনা যায়, চীনের মহাপরিকল্পনার অনেক নকশা টকশা আমরা দেখলাম, এবং ওই অঞ্চলের নকশা দেখে ব্যক্তিগতভাবে আমার মনে হলো, আরে এত সুন্দর, এত আধুনিক হবে আমার এই এলাকাটা। তো এখন না, এই যে ভারতের সাথে টানাপোড়েন, চীনের প্রজেক্ট, সব কিছু মিলিয়ে এখন তো বোধহয় সময় যে একটা জায়গায় যাওয়া, নাকি? অবশ্যই সময়। এই প্রজেক্টটা ধরেন আরও অনেক অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু রাজনৈতিক সরকারগুলো কেন করছিল না বা করেননি সেটা আমাদের মানে বিবেচনায় নিতে হবে। তবে আমরা জানি না কেন তারা করেন। রাজনৈতিক সরকারগুলোর কথা বললেন, আজকে এই যে দীর্ঘ একটা আন্দোলন হলো এবং গণতান্ত্রিক ছাত্র গণ আন্দোলনের পথে পর আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম। কিন্তু আজকে যুগান্তরের ছবিটা যদি আপনি দেখেন, এই যে ছবিটা, এই ছবির শিরোনামটা হলো আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ, দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা। তা আমরা তো তাদের কথা অনেক বলছি যে হ্যাঁ আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, তালিকা হচ্ছে, তাই এদের অবস্থা কি? তালিকা হচ্ছে, তাদেরকে নিশ্চয়ই মানে প্রশাসনের বা এই সরকারের লোকজন যারা দায়িত্বে, তারা তাদের সেবা দিচ্ছে। জি। কিন্তু এটা যদি দীর্ঘ মানে মেয়াদি হয় তাহলে ওই পরিবারগুলো তো আপনার হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, ওই পরিবারগুলো ভেঙে যাবে, তাদের আয়ের উৎস যাবে, তাদের চিন্তার উৎস যাবে, সমস্ত কিছু যাবে। তাহলে কিভাবে রিকভারি করতে হবে তাদেরকে, যারা জীবন দিয়ে আহত হয়ে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তাহলে আমাদের রিফর্মটা কোত্থেকে শুরু করতে হবে? কাদেরকে কেন্দ্র করে? জনগণকে কেন্দ্র করে করতে হবে। তো জনগণকে কেন্দ্র করে করতে হলে আমাদের কি করা উচিত? তারা এক্সপার্টরা এটা জানেন খুব ভালোভাবে। আমরা তো এক্সপার্ট নই, কিন্তু আমরা দেখে দিতে চাই পারি যে ওইখানে এইরকম সমস্যাগুলো আছে। এই রিফর্ম যেটা 5-6টা রিফর্মের যে ব্যবস্থা করছে, তা আমাদের সংস্কারের কথা বলছে। সে আমরা জানি যে এই 6টা সংস্কারই খুবই গুরুত্বপূর্ণ। আবার ভিন্নমত হলো যে রাজনৈতিক দলগুলো বলছে যে এই সংস্কারগুলো তারা করলে কত দূর করতে পারবেন, এবং এটার জন্য রাজনৈতিক সরকারের আসার পর এটার কি বলে হলো যে সংস্কারের দায়িত্বটা রাজনৈতিক সরকারের না, সরকারের দায়িত্ব বলে কোনো শব্দ নয়। যে সরকার ক্ষমতায় তাদেরই করা উচিত। তারপরে যদি রাজনৈতিক সরকার আসে নির্বাচনের ভিতর দিয়ে, তাহলে তারা এটাকে গ্রহণ করে নেবেন, এটা আরো আধুনিক করে নেবেন, আরো নতুন করবেন, আরো ভালো করবেন জনগণের জন্য, যাতে সেটা ভালো হয়, গ্রহণ করবেন। সব কিছু ঠিক আছে, কিন্তু গত 53 বছরের যে রাজনৈতিক লিগেসি যাকে বলে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা দেখেছি যে কোনো দল যখনই বড় বড় কথা বলেন, পরিকল্পনার কথা বলেন, রোড ম্যাপের কথা বলেন, এবং সেগুলো কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই না। যদি দেখতে পেতাম তাহলে আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোর অবস্থা এইরকম হতো না।
আমরা চাই যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো মানে মানে তাদের পায়ের উপরে দাঁড়াক, শক্ত ভিতের উপরে দাঁড়াক। প্রথমত নির্বাচন কমিশন, তারপরে প্রশাসন, জনপ্রশাসন, যেটা এদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারা দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ করেন, তাই না? যেহেতু সরকার যা চান, যেভাবে পরিকল্পনা করেন, তাদের সেগুলোকে বাস্তবায়নের দায়িত্ব কিন্তু বেসিক্যালি আমলাতন্ত্রের। এখন আমলাতন্ত্রের ভিতরে যে প্রশাসনিক যে মানে লিগেসিটা আছে, সেটা খুবই ধীর গতির, এবং সেটির দক্ষতা, আমার ধারণা যে এই দক্ষতা তাদের মধ্যে নেই। তাদের দক্ষ হতে হবে মানসিকভাবে আগে, যে আমরা সেবক, জনগণের সেবক। আমাদের জনগণের প্রতিনিধিরা আমাদের চালায় বটে, কিন্তু আমরা বেসিক্যালি জনগণের সেবক। যে জনগণের জন্য যেটা ভালো হবে সেটাকেই আমরা করব। ডক্টর ইউনূস সাহেব যেটা মানে চাইবেন, সেটাও যদি আপনি করতে চান, তাহলেও সেটা জনগণের সেবাই হবে। এটা বুঝতে হবে যে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু মানে তার যে চিন্তা এবং যে প্রজ্ঞা, যে জ্ঞান, যে গরিমা, তা দেখা যায় যে জনগণকে কেন্দ্র করি। তার যে সামাজিক ব্যবসার কথা যেটা বলেছে, আমি একটা রিপোর্ট দেখলাম, মনে হয় বণিক বার্তায়, যে এখানে কত লক্ষ, 9 লক্ষ মানে শিক্ষিত, উচ্চশিক্ষিত বেকার, তারা চাকরি পাচ্ছেন না। তা আপনার চাকরির ক্ষেত্রে যদি চাকরিকে যদি না করেন, ক্ষেত্র প্রস্তুত না করেন, তাহলে এরা শিক্ষিত হয়ে কি করবে? 109টা হলে বিশ্ববিদ্যালয় বেসরকারি, তাদের থেকে বেরিয়ে আসছে প্রতি বছরই লক্ষ লক্ষ ছেলে। তাদের % মানে চাকরি হয়? 17%। কতজন চাকরি পান? হ্যাঁ, 17% মনে হয় চাকরি পায়। বাকিরা কোথায়? তাদেরকে কিভাবে আপনি কাজে লাগাবেন? যদি আপনি মানে কি বলে জব মার্কেট যদি তৈরি না করেন, মানে আপনাকে সেই মার্কেট তৈরি করতে হবে। মার্কেট মানেই হলো জবের ক্রিয়েশন। মূল জায়গাটা যেটা আপনি বলছেন, যে তাদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করতে হবে না। সুযোগ মানে কি? আপনার সুযোগ দিলেন তা না, আপনাকে মানে কি বলে ইন্ডাস্ট্রি করতে হবে। সামাজিক ব্যবসার কথা যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেটা হলো যে নিজে উদ্যোক্তা হও, নিজে প্রডিউসার হও। মানে চাকরির জন্য তুমি লালায়িত হও না, নিজেকে মানে কি বলে শক্তিশালী করো তোমার কর্ম দ্বারা, তোমার ইনোভেটিভ চিন্তা দ্বারা, এবং সেভাবে কাজটা করো। এটা ঠিক, এটা ঠিক যে আমাদের ওই পথ ছাড়া কোনো মুক্তি নেই, আসলে মুক্তি নাই। আমরা পুলিশের কথা প্রায় বলছি এখন, বিশেষ করে গত আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও নানা ধরনের প্রশ্ন এসছে। এখন যেটা প্রথম আলোর শিরোনাম হয়েছে, ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বদলি পদোন্নতির ব্যবস্থা করা, পুলিশ কমিশনের সঙ্গে পুলিশের অভিযোগ কমিশন গঠন করা, ভালো পদায়ন, খারাপ পদায়ন বলে কিছু না রাখা, বিশেষায়িত ইউনিটগুলোর জন্য পৃথক নিয়োগ প্রক্রিয়া চালু করা। না, ভালো ভালো সব সংস্কারের কথা হলে ভালো হয়, হলে ভালো হয়। এখন কথা হচ্ছে যে আমরা তো দেখে এসছি, রাজনৈতিক বা অরাজনৈতিক যে সরকারি থাকুক না কেন, পুলিশ হলে তাদের মানে লাঠিয়াল বাহিনী। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে। বাহারুল আলম উনি সাক্ষাৎকারে কি করে এটা বের করবেন? যখন একটি সরকার ক্ষমতায় থাকেন, তখন তার লাঠিয়াল হিসেবেই পুলিশকে ব্যবহার করা হয়। তার মানে যে রাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তিনি যদি অর্ডার দেন যে এইটা করো, তাহলে তারা না করবে না? করবে। তিনি যদি বলেন যে গুলি করো, তাহলে কি করবে না? চাকরি বাঁচানো, নিজেকে, এটা চাকরি বাঁচানো। যদি সে গুলি না করে, তাহলে তার চাকরি থাকবে না, পদোন্নতি হবে না, চাকরি থাকবে না, আরো নানা রকম নির্যাতনের শিকার হবে। এই যে আপনি বললেন যে ভালো পদায়ন, মন্দ পদায়ন বলে যে কথাগুলো আছে, পুলিশকে ঘুষ দেয়, এটা আপনি জানেন? এটা শুনেছি। হ্যাঁ, পদের জন্য শুনেছি না, আমি ব্যক্তিগতভাবেও আমি একটা জায়গায় কাকের মাংস খায় না, কিন্তু এখানে বোধহয় খায়। হ্যাঁ, খায়। যে এই যে সংস্কৃতি, এটা কিন্তু ভালো এবং মন্দ যে পদায়নের বিষয়গুলো আছে, ঢাকা মহানগরে মানে কেউ যদি পদায়িত হয় কোনো থানার ওসি হিসেবে, তাহলে তার লক্ষ লক্ষ টাকা হলো ইনকাম। কারা করে? এমনিতে আসে না,
এমনিতে আসে না, তাদের অধীনস্থ যারা থাকেন তারাই মানে জনগণের পকেট হাতড়ে টাকাগুলো নিয়ে নেয়, ভাগটা দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে তারা একেবারে যেখানে যেখানে যাওয়া হয় সেটা যায়। এটা একটা কি বলে, এটা হলো মানে আমাদের দেশে এটা একেবারে সবাই জানে, ওপেন সিক্রেট। কিন্তু আমরা এটা থেকে বেরোতে পারি না, আমরা বেরোতে পারছি না, আমরা বেরোতে চাই না, আমাদের সেই মনোভঙ্গি নেই, সেই মাইন্ডসেট নেই যে আমাদের এটা থেকে বেরোতে হবে। কারা হচ্ছে এর ক্ষতির শিকার হচ্ছে কিন্তু সাধারণ পাবলিক, পথচারী, ছোট দোকানদার। কোনো বড় দোকানদার বা কোনো মানে ধরেন কি বলে সালমান এফ রহমানের দোকান যে বলে না যে এখান থেকে টাকা দে, তাই না? এই রকম ওই আপনার আমার পকেট থেকে হ্যাঁ তুমি কেন ক্রস করলে, এটা তো মানে বেআইনি হলো না। তাছাড়া তুমি এখানে কেন দোকান দিচ্ছ, তোমাকে এটা দিতে হবে, টাকা দিতে হবে। টাকা দিলে আবার বাজারে এক ডাব দিয়ে বিক্রেতাকে আমি গত কয়েক মাস আগে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা যেখানে ইয়ে করেন আপনাদের প্রবলেম কি কি হয়। কয়েক প্রবলেম কত শুনবেন, প্রতিদিন 150 টাকা করে দিতে হয়, না হলে এই দোকানটা আমি এই টুকরিটা নিয়ে বসে থাকতে পারবো না। তাহলে এই টাকাটা কই যায়, কোথায় যায়? রাজনৈতিক টাউট বাটপারদের কাছে যায়, পুলিশের কাছে যায়, আরো হয়তো আছে, হ্যাঁ, এদের কাছে যায়। ফলে একটা ডাব আপনি 200 টাকা আপনি কিনে খেতে পারবেন? অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা আওয়ামী লীগ বড় ধরনের সংস্কারের তাগিদ খবরের কাগজে রিপোর্ট করেছে, আর আগের রিপোর্টটি সমকাল, নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। তাহলে রাজনীতির মেরুকরণটা কেমন হচ্ছে বলে মনে হয়? না, এটা মেরুকরণ বলতে আমি মনে হচ্ছে না, কারণ তারা অভ্যুত্থানের পর তারা ভেবেছে যে আমরা যদি মানে শক্তি অর্জন না করতে পারি, শক্তিকে যদি ধরে না রাখতে পারি, তাহলে যে চিন্তা নিয়ে আমরা অভ্যুত্থান করলাম সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। এটা একটা ভালো দিক। আবার যদি পুরনো ধারার রাজনৈতিক দলই তারা কায়েম করেন বা তারা যদি সেই পথেই হাঁটেন, তাহলে এটার কোনো মানে দাঁড়াবে না। ওই যে বলে যেই লাউ সেই কদু। তো আমরা চাই যে তারা রাজনৈতিক সংস্কৃতিকে পাল্টে দেওয়ার মতো এমন সব মানে কি বলে কথা এবং তাদের নীতিমালার মধ্যে রাখুন এবং যা বাস্তবায়িত করবেন তাদের কাজে, কর্মে, দৃষ্টিভঙ্গিতে এবং আচরণে। একজন রাজনৈতিক নেতার এবং একজন রাজনৈতিক কর্মীর ভেতরে যেন রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা যেন মানবিক হয়, সাধারণ মানুষের প্রতি। সমস্ত দায়িত্ব হলো সাধারণ মানুষের প্রতি। এটা মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই সাধারণ মানুষের কাছে যেতে হবে, কারণ আপনি ভোটে বিশ্বাস। একেবারে এক মিনিটে একটু বলতে চাই, সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। হ্যাঁ, অবশ্যই করতে হবে। তিনি আওয়ামী লীগ করেন এবং করবেন কিনা সেটা তার অধিকার। তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসবেন কিনা সেটা তার অধিকার। অ্যাজ এ মানে খেলোয়াড় হিসেবে তিনি বিশ্ববরেণ্য একজন খেলোয়াড় নিঃসন্দেহে। হ্যাঁ, তার প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটিও ইতিবাচক, আমি যতদূর শুনেছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোপ করলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রথমে আলোচনা করেছিলাম আমরা বানভাসী মানুষের কথা। উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম এবং এই অঞ্চলের মানুষ এখন পানিবন্দী। আমাদের বোধ করি একটু নজর দেওয়া জরুরি, এবং এই যে তিস্তা প্রকল্প নিয়ে যে টাল বাহানা, এটার একটা সন্তোষজনক সমাধান হওয়া খুবই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।